সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মহিবুল্লাহ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আজকে আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের খুরছা নগদান বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা যেহেতু নগদান বইগুলো সম্পর্কে তোমাদের অলরেডি একটা আইডিয়া তৈরি হয়েছে, আমরা সাধারণত কোনো প্রতিষ্ঠানের 4 ধরনের নগদান বই ব্যবহার করে থাকি। একটা হচ্ছে 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই এবং খুরছা নগদান বই। আচ্ছা, তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুরছা নগদান বই। আমরা প্রথমে জেনে নিব খুরছা নগদান বই কি। খুরছা নগদান বই কি? আমরা সবাই জানি যে ছোট একটা প্রতিষ্ঠানে তোমার দৈনিক যে লেনদেনগুলো হয় সেটা তোমার একজন ক্যাশিয়ারের মাধ্যমেই পরিচালিত করা যায়, কিন্তু মাঝারি এবং বড় প্রতিষ্ঠানগুলোতে সাধারণত তোমার অনেক ধরনের অসংখ্য লেনদেন থাকে, অনেক ধরনের আদান প্রদান হয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে যদি একজন ক্যাশিয়ার সব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লেনদেনগুলোর সাথে সাথে ছোট বড় লেনদেনগুলো লিপিবদ্ধ করে, তাহলে তাদের অনেক অসঙ্গতি, ভুলভ্রান্তি দেখা দিতে পারে। এই জন্য একটা প্রতিষ্ঠান তার প্রধান ক্যাশিয়ারের পাশাপাশি একজন সহকারী ক্যাশিয়ার নিয়োগ দিয়ে থাকেন। এই যে সহকারী ক্যাশিয়ারটা নিয়োগ দেওয়ার প্রধান কারণ হচ্ছে সে খুরছা নগদান বই মেনটেন করে থাকে। এখন একটা প্রতিষ্ঠানের বড় যখন লেনদেনগুলো সংগঠিত হয়, তার সাথে অনেকগুলো খুরছা লেনদেনও সংগঠিত হয়। বড় লেনদেনগুলো প্রধান ক্যাশিয়ার নির্বাহ করে এবং লিপিবদ্ধ করে, তার পাশাপাশি যে খুরছা নগদান বই মেনটেন করে থাকে হচ্ছে তোমার একজন সহকারী ক্যাশিয়ার। এই সহকারী ক্যাশিয়ারকে আমরা কখনো কখনো পিটি ক্যাশিয়ারও বলে থাকি। এই পিটি ক্যাশিয়াররা সাধারণত খুরছা নগদান বইগুলো লিপিবদ্ধ করে, অর্থাৎ যেই বইতে একজন খুরছা ক্যাশিয়ার অর্থাৎ পিটি ক্যাশিয়ার ছোট ছোট প্রতিষ্ঠানের ছোট ছোট লেনদেনগুলো অর্থাৎ মণিহারি, আপ্যায়ন খরচ, যাতায়াত খরচ, বিবিধ খরচগুলো লিপিবদ্ধ করে, ওই বইটাই হচ্ছে আমাদের খুরছা নগদান বই। এখন দেখো, আমরা খুরছা নগদান বইয়ের প্রকারভেদটা একটু জেনে নিই। সাধারণত খুরছা নগদান বই 3 প্রকার হয়ে থাকে। এক হচ্ছে সাধারণ খুরছা নগদান বই। সাধারণ খুরছা নগদান বই। 2 হচ্ছে বহুগড়া অথবা বিশ্লেষণাত্মক খুরছা নগদান বই। 3 নম্বর হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। দেখো,
আমরা এই খুচরা নগদান বইকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, দ্বিতীয় হচ্ছে বহুগড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, তৃতীয় হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। এখন আমরা সাধারণত পরীক্ষাগুলোতে বহুগড়া অথবা বিশ্লেষণাত্মক খুচরা নগদান অথবা অগ্রদত্ত পদ্ধতিতেই খুচরা নগদান বইগুলো বেশি করে থাকি এবং এগুলাই সাধারণত প্রতিষ্ঠানগুলো মেনটেন করে থাকে। আর আমাদের পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতেই খুচরা নগদান বইগুলোই বেশি করা হয়ে থাকে বা এই পদ্ধতিটাই বেশি ফলো করে থাকে। এখন আমরা এই বিষয়গুলো একটু জেনে নিই, তারপরেই আমরা অঙ্কে চলে যাব। সাধারণ খুচরা নগদান বই হলো সাধারণত তোমার একগোড়া নগদান বইয়ের মতোই। তোমরা সাধারণ খুচরা নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট দিক আছে, প্রাপ্তি প্রদান আছে এবং একই সাথে দুইটা ঘর, তারিখের দুইটা ঘর হয়, ডেবিট দিকের একটা তারিখের ঘর, ক্রেডিট দিকের একটা তারিখের ঘর, একটা ডেবিট দিকের বিবরণ ঘর, ক্রেডিট দিকের বিবরণ ঘর, ডেবিট দিকের টাকার পরিমাণ, ক্রেডিট দিকের টাকার পরিমাণ সাধারণত সাধারণ খুচরা নগদান বইতে থাকে। সাধারণ খুচরা নগদান বই অনেকটা হচ্ছে একগড়া নগদান বইয়ের মতো। দ্বিতীয় হচ্ছে বহুগড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই এবং অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। এই দুইটা বই সাধারণত এই দুইটা পদ্ধতি সিমিলারিটি আছে, খুব কাছাকাছি, অল্প কিছু ডিফারেন্স ছাড়া, অল্প কিছু পার্থক্য ছাড়া দুইটা নগদান বই বা দুইটা নগদান বইয়ের পদ্ধতির মধ্যে সিমিলারিটি আছে। তো আমরা আজকে তোমাদের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই নিয়ে কাজ করব। পরবর্তী ক্লাসে আমরা বহুগড়া এবং বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই নিয়ে কাজ করব। দেন এদের মধ্যে কি পার্থক্য ওই বিষয়টা তোমাদেরকে একটু দেখিয়ে দিব। ওকে, তাহলে আমরা তোমরা বোর্ডে তাকাও, আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। খেয়াল করো, আমরা একটা অঙ্ক বোর্ডে লেখা আছে জনাব প্রিন্স অ্যান্ড কোম্পানির নিম্নলিখিত তথ্যাবলী 2018 সালের জুলাই মাসে সংগঠিত হয়। কি লেনদেনগুলো সংগঠিত হয় সেটা হচ্ছে জুলাই 1 তারিখে প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি 350 টাকা, জুলাই 2 কার্বন ক্রয় 5 টাকা, জুলাই 5 যাতায়াত খরচ 60 টাকা, জুলাই 7 পার্সেল প্রেরণ 30 টাকা এবং ডাক টিকিট ক্রয় 8 টাকা। জুলাই 15তে বিবিধ খরচ 60 টাকা এবং পেন্সিল ও কালি হচ্ছে 20 টাকা। 20 জুলাই আপ্যায়ন খরচ 16 টাকা। জুলাই 27 তারিখ রিক্সা ভাড়া 4 টাকা এবং জুলাই 29 কুলি খরচ 26 টাকা। জুলাই 30 কালি ও নিবক্রয় 46 টাকা এবং 30 তারিখ নাস্তা খরচ 20 টাকা। এগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো। আর এটা হচ্ছে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি, যেটা হচ্ছে আমাদের সহকারী ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ার থেকে যে টাকাটা নেয় প্রথমেই মাসের শুরুতেই। তাহলে আমরা নিচের দিকটা দেখো কি বলছে, কি জানতে চাইছে যে উপযুক্ত তথ্য থেকে তোমার অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। তাহলে আমরা এখন খুচরা নগদান বই তৈরি করব। এখন বলে রাখি, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় একটু জানতে হবে। প্রথম হচ্ছে আমরা কিভাবে চক করব বা টেবিলটা তৈরি করব, এই বিষয়টা জানতে হবে। ঘরটা কিভাবে তৈরি করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে এই খুচরা খরচগুলো খাতোয়ারি আমরা কিভাবে বিভক্ত করব, খাতোয়ারি কিভাবে আমরা পোস্টেন করব, সেই বিষয়গুলো একটু জানব। তাহলে আমরা এখন যাচ্ছি, প্রথমে আমরা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের চকটা তৈরি করব। আমি একটু এদিকটা একটু মুছে নিচ্ছি।
খেয়াল করো, আমরা সর্বপ্রথম চকটা এইভাবে তৈরি করব। একটু খেয়াল করো, আমরা প্রথম একটা ঘর এভাবে টানলাম, দ্বিতীয় হচ্ছে এই একটা ঘর টানলাম, তৃতীয় এই একটা ঘর। ঘরটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় নেই। ওকে, তো তারপরে ছোট একটা ঘর, এই আরেকটা হচ্ছে এইভাবে নিলাম। এখন এখানে আমরা আমাদের লেনদেনগুলার খাতোয়ারি আমরা পোস্টিং দিব, খাতোয়ারি কি কি খরচগুলো আমাদের হয়েছে এখানে মোট টাকার পরিমাণটা লিখে আমরা দেন এখানে আলাদা আলাদা এক জায়গাটা একটু খালি রাখবা। আমরা প্রশ্নের উপরে নির্ভর করে আমাদের কোন খাতে কোন খরচটা হয়েছে আমরা এখানে লিপিবদ্ধ করব। প্রথমে আমরা এখানে লিখে নিতে হবে ডেবিট, আর ডান পাশটাতে ক্রেডিট। আমাদের হচ্ছে জনাব প্রিন্স অ্যান্ড কোম্পানি, লিখে নিতে হবে প্রিন্স অ্যান্ড কো এর খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে। ওকে, আমরা এখন অগ্রদত্ত পদ্ধতিতে সাধারণত ডেবিট দিকে থাকবে প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি। প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তিটা হচ্ছে আমাদের 350 টাকা। আমরা ডেবিট দিকে শুধু একটা ঘর হবে আমাদের প্রাপ্তিটা যদি প্রধান ক্যাশিয়ার থেকে আমরা যখনই যে প্রাপ্তিটা ঘটে সেটা আমরা ডেবিট দিকের এই ঘরটাতে লিখব। তাহলে আমি ঘরগুলা একটু ফিল আপ করে নিচ্ছি, কোন ঘরে কি শিরোনাম হবে। এটা হচ্ছে প্রাপ্ত টাকা, এটা হচ্ছে তারিখ, এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে ভাউচার নং, এটা হচ্ছে মোট প্রদান টাকা অথবা মোট খরচ, মোট প্রদান টাকা অথবা মোট খরচ। আর এটা হচ্ছে খরচের বিশ্লেষণ। এখন একটু খেয়াল করো, এই অগ্রদত্ত পদ্ধতিতে সাধারণত আমাদের একটা তারিখের ঘর হবে, একটা বিবরণের ঘর হবে। অর্থাৎ ডেবিট দিকে আমরা শুধু প্রাপ্ত টাকার একটা কলাম করব, আর ক্রেডিট দিকে আমরা খরচের বিশ্লেষণ অর্থাৎ মোট প্রদান টাকার একটা কলাম করব, তারপর খরচের বিশ্লেষণ খাতোয়ারি আমরা খরচগুলা আলাদা আলাদা দেখাবো। তো দেখো, আমাদের প্রথম কলামে প্রাপ্ত টাকা লিখলাম, আর দ্বিতীয় কলামে তারিখ, তৃতীয় কলামে বিবরণ, চতুর্থ হচ্ছে ভাউচার নং, তারপরে মোট প্রদান টাকা বা মোট খরচের টাকা,
দেন তারপর হচ্ছে খরচের বিশ্লেষণ। এখন খরচগুলো কিভাবে হবে, প্রথমে আমরা প্রথম জুলাইয়ের 1 তারিখের লেনদেনটা আমরা এখানে লিখে নিই। দেখো, জুলাই 1 তারিখ প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্ত হচ্ছে 350 টাকা। তাহলে কত? 2018 সালের 18 সালের পয়লা জুলাই। এখন দেখো, 1 জুলাই প্রধান ক্যাশিয়ারের নিকট হচ্ছে 350 টাকা আমরা পেয়েছি। এই প্রাপ্ত টাকাটা আমরা 350 লিখে নিলাম। এখানে একটু কথা বলি। সাধারণত আমাদের খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে প্রধান ক্যাশিয়ার পুরো মাসের ব্যয়ের জন্য তার অধীনস্থ পেটি ক্যাশিয়ার অর্থাৎ ছোট ক্যাশিয়ারকে একটা টাকা দিয়ে থাকে। ওই টাকাটার মধ্যেই একজন পেটি ক্যাশিয়ার অর্থাৎ ছোট ক্যাশিয়ার তার খরচগুলো নির্বাহ করতে হয়। তাহলে আমাদের 1 জুলাই প্রধান ক্যাশিয়ার থেকে আমাদের ছোট ক্যাশিয়ার কত টাকা প্রাপ্তি ঘটছে? 350। যেটা প্রাপ্তি ঘটে সেটা আমরা ডেবিট দিকে লিখব, আর যেটা প্রদান করি সেটা আমরা ক্রেডিট দিকে লিখব। খেয়াল রাখতে হবে, আমাদের প্রাপ্তি টাকা হচ্ছে ডেবিট, আর যেটা খরচ হয় বা প্রদান করা হয় চলে যায় সেটা হচ্ছে আমাদের ক্রেডিট। তাহলে জুলাই 1 তারিখেরটা আমরা পোস্টিং দিলাম। এখন দেখো, জুলাই 2 তারিখে বলছে কার্বন ক্রয় হচ্ছে আমাদের 5 টাকা। এখন এই জুলাই 2 তারিখ হচ্ছে কার্বন ক্রয় অর্থাৎ আমাদের ক্রেডিট দিকে মোট টাকা প্রদান। এখন লিখি, বিবরণে লিখি কার্বন ক্রয় কত? 5 টাকা। এই 5 টাকা। এখন খেয়াল করো, দ্বিতীয় আছে যাতায়াত খরচ, তারপর আছে পার্সেল প্রেরণ, তারপর আছে ডাক টিকিট। আমি একটু তোমাদেরকে বোঝার জন্য আমি আগে এগুলো লিপিবদ্ধ করি, তারপর খাতওয়ারি আমাদের কোন লেনদেনটা কোথায় যাবে প্রশ্নের অনুযায়ী আমরা এই খাতগুলা তৈরি করব। জুলাই 5 হচ্ছে যাতায়াত খরচ। জুলাই 5 এই যাতায়াত খরচ। জুলাই 5 যাতায়াত খরচ আমাদের কত টাকা হয়েছে? আমরা লিখলাম 60 টাকা। পার্সেল প্রেরণ, এটা হচ্ছে 7 তারিখ। পার্সেল প্রেরণ হচ্ছে 30 টাকা। 8 তারিখ হচ্ছে ডাক টিকিট ক্রয়। এক ডাক টিকিট ক্রয় হচ্ছে 8 টাকা। আমরা এখন খাতওয়ারি আমাদের যতগুলো প্রদান করা হয়েছে, আমাদের যতগুলো খরচ হয়েছে ওই খরচগুলো আমরা এখানে লিখব। এই যে প্রাপ্ত টাকাটা আমরা দিয়েছি বিবরণ, এখানে এত সালের তুমি লিখতে পারো নগদান হিসাব হিসাবে আমরা টাকাটা পেয়েছি। ওকে, 8 তারিখ। 15 তারিখে আসো। 15 তারিখে হচ্ছে বিবিধ খরচ। বিবিধ খরচ 7 তারিখ, 60 টাকা। 19 তারিখে হচ্ছে পেন্সিল ও কালি। পেন্সিল ও কালি কত টাকার ক্রয় করছে? 20 টাকার। 20 তারিখে আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচ হলো 16 টাকা। 27 তারিখে রিক্সা ভাড়া 4 টাকা। রিক্সা ভাড়া 4 টাকা। 29 তারিখ কুলি খরচ। কুলি খরচ 26 টাকা। এবং 30 তারিখ কালি ও নিব ক্রয়।
কালি ও নিব ক্রয় 46 টাকা এবং 30 তারিখে নাস্তা খরচ 30 তারিখে আবার নাস্তা খরচ হয়েছে 20 টাকা। এখন দেখো, এখন আমরা প্রশ্ন অনুযায়ী আমাদের কি কি আসবে, কোন কোন খাত আসবে এখানে আমরা পরবর্তীতে লিখব, এই জন্য আমি এই জায়গাটা খালি রাখছি। এখন দেখো আমাদের কাছে আছে কার্বন, যাতায়াত, পার্সেল, ডাক টিকিট, বিবিধ খরচ, পেন্সিল, কালি, আপ্যায়ন, রিক্সা ভাড়া, কুলি খরচ, কালি ও নিব ক্রয়, নাস্তা খরচ। এই খরচগুলোকে আমরা এতগুলো খরচ বিশ্লেষণ আলাদা আলাদা কলাম করে আমরা করতে পারবো না। আমাদের যেহেতু দেখো কার্বন ক্রয়, তারপরে হচ্ছে গিয়ে পেন্সিল ও কালি, তারপরে হচ্ছে কালি ও নিব ক্রয়, এগুলো সবই আমরা মণিহারি দ্রব্য, তাই আমরা একটা মণিহারি কলাম করব। দেন এমনিভাবে হচ্ছে আপ্যায়ন খরচ, তারপরে নাস্তা খরচ, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের কফি খরচ, এই ধরনের নাস্তা বাবদ যে খরচ ওগুলো আমরা আপ্যায়ন খরচ হিসাবে একটা শিরোনাম করব, কলাম করব, ওখানে আমরা পোস্টিং করব। তেমনি হচ্ছে যাতায়াত খরচের জন্য আলাদা কলাম হবে, তার পার্সেল, প্রেরণ, ডাক ও টিকিট, এগুলোর জন্য আমরা আলাদা একটা কলাম করব। ওকে, তাহলে আমরা প্রথম কলামটা করে নিচ্ছি। প্রথম হচ্ছে মণিহারি, প্রথম হচ্ছে মণিহারি, দ্বিতীয়তে নিচ্ছি, জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তারপরে আমি একটু ইয়ে করে লেখার, স্পষ্ট করে লেখার চেষ্টা করছি। দ্বিতীয় হচ্ছে আমাদের দিতে হবে যাতায়াত খরচ, এই যাতায়াত খরচ। 3 নম্বরে আরেকটা আমরা ঘর করি, সেটা হচ্ছে আমাদের জন্য ডাক ও তার, ডাক ও তার। 4 নম্বর আমরা নেই, আর দেখো কি আছে, আপ্যায়ন, অর্থাৎ নাস্তা আপ্যায়ন, তাহলে এখানে শিরোনাম দেই আপ্যায়ন, আপ্যায়ন খরচ। আর শেষটা হচ্ছে বিবিধ খরচ। এখন দেখো এই বিবিধ খরচের মধ্যে বিবিধ খরচ ছাড়া ধরো যদি এখানে ভিক্ষা প্রদান করা হয় বা আনুষঙ্গিক বিভিন্ন খরচগুলোকে আমরা বিবিধ খরচের মধ্যে ফেলব। এখন আসো আমাদের কার্বন ক্রয়, কার্বন ক্রয় আমাদের এই কোথায় আসবে, আমাদের কার্বন ক্রয় হচ্ছে একটা মণিহারি খরচ, কার্বন ক্রয় মণিহারি খরচ, এই 5 টাকা, এই 5 টাকা মণিহারিতে নিলাম। যাতায়াত খরচ দেখো 60 টাকা, এটা যাতায়াত খরচ কোথায় আছে, এই 60 টাকা, এই 60 টাকায় নিলাম। পার্সেল প্রেরণ হচ্ছে 30 টাকা, পার্সেল হচ্ছে কি ধরনের খরচের মধ্যে পড়বো, ডাক ও তার, পার্সেল হচ্ছে ডাক ও তার, এই সোজা 30 টাকা, এটা কিন্তু সোজা থাকতে হবে, যেটার বরাবর যেটা। তারপর ডাক টিকিট, ডাক টিকিটও আমরা ডাক ও তারের মধ্যে নিব, ফেলবো। ওকে, দেখো দেন তারপর হচ্ছে বিবিধ খরচ, বিবিধ খরচ 60 টাকা, এই বিবিধ খরচের দেখো শিরোনাম কলাম কোনটা, এই যে বিবিধ খরচ, বিবিধ খরচ 60 টাকা, আমরা এখানে 60 টাকা লিখব। তারপর পেন্সিল ও কালি, পেন্সিল ও কালি কোথায় নিব আমরা, মণিহারির মধ্যে, পেন্সিল ও কালি ক্রয় হচ্ছে মণিহারি। আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচের জন্য আলাদা কলাম আছে, এই আপ্যায়ন খরচ আমরা এখানে, এই আপ্যায়ন খরচ এখানে আমরা 16 টাকা লিখলাম। ওকে, তারপরে দেখো এই রিক্সা খরচ, রিক্সা ভাড়া, রিক্সা ভাড়া হচ্ছে কি আমাদের কয় টাকা, 4 টাকা, এই 4 টাকা রিক্সা ভাড়া আমরা কোথায় দিব, যাতায়াত খরচে নিব, রিক্সা ভাড়া এই 4 টাকা। ওকে, তারপর দেখো কুলি খরচ, কুলি খরচ আমরা কি কোথায় নিব, এখন কুলি খরচটা আমরা বিবিধে নিয়ে যাব, বিবিধ খরচের মধ্যে নিয়ে যাব, এই 26 টাকা। তারপর আসে কালি ও নিব ক্রয়, এই কালি ও নিব ক্রয় হচ্ছে কি আমাদের মণিহারির মধ্যে যাবে, এই 46 টাকা। আরেকটা আছে নাস্তা খরচ, নাস্তা খরচ হচ্ছে আমাদের
আপ্যায়ন খরচ, এই জন্য আমরা নাস্তা খরচটাকে আমরা আপ্যায়ন খরচে নিয়ে যাচ্ছি। এ হচ্ছে 20 টাকা। এখন এই আমাদের এই খরচগুলো এই প্রাপ্তি ছাড়া, প্রাপ্তিটা আমরা ডেবিট দিকে দেখলাম প্রাপ্ত টাকার কলামে, আর বাকিগুলো আমাদের জুলাই 2 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের যে খরচগুলো হয়েছে, ছোট ছোট যে খরচগুলো আছে, এই খরচগুলো আমরা মোট প্রধান টাকার খরচে একসাথে লিখলাম। তারপরে আমরা খাতোয়ারি আমাদের শিরোনাম অনুযায়ী কোনটা কোন খরচের মধ্যে পড়ে, কার্বন কয় মনিয়ারি খরচ, তারপর যাতায়াত খরচের মধ্যে পড়ে, এরকম কলামের মধ্যে আমরা কি করলাম, লিখলাম, পোস্ট ইন করলাম। এখন আমাদের কাজটা হবে আমাদের মোট প্রধান টাকা কত আমরা একসাথে বের করব। দেখো আমরা এখানে এই সোজা একটা টান দিব, একটা রেখা টানবো। ওকে, এখন আমরা এই মোট প্রদানের টাকা অর্থাৎ খরচের টাকাগুলো যোগফল করব এবং খাতওয়ারি আমরা মনিয়ারির খাতগুলার আলাদা আলাদা সবগুলার যোগফল আমরা নামাবো। এখন দেখো এখানে আমাদের একটু যোগফলটা আমরা করি। 5 7 30 8 38 7 35 37 20 16 18 6 6 12 12 6 18 4 22 22 27 28 78, তাহলে হবে 8। ওকে, তারপরে আমরা এই যোগফলগুলো নামাবো 18। দেখো 188 টাকা। অর্থাৎ আমরা একটু করে নিচ্ছি, এখানে দেখো আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের কত হবে, আমাদের এখানে হচ্ছে 5 25 6 আর হচ্ছে 1 1 আর হচ্ছে আমাদের 4 আর 2 হচ্ছে আমাদের 6 এই 7 এই 71 টাকা। আর এখানে যাতায়াত খরচ হচ্ছে 7 আর 4 হচ্ছে 11 টাকা। এখানে আমাদের ডাকের হচ্ছে 38 টাকা। আর আপ্যায়ন খরচ হচ্ছে 20 16 34 টাকা। আর এখানে হচ্ছে আমাদের কত 26 আর 7 কত হচ্ছে আমাদের 33 টাকা। তাহলে আমাদের এই যোগফলটা একটু দেখো ঠিক আছে কিনা। 3 6 9 9 আর 8 17 18 3 6 9 9 আর 8 17 17 একে 18 18 একে 19, এখানে একটু ভুল আছে, আমাদের হবে 9, হ্যাঁ 19, হাতে থাকে 1 4 4 আর 3 7 7 আর 3 10 10 আর 1 11 11 আর 7 18 189 টাকা। এখন আমরা এগুলো একসাথে বন্ধ করে দিব। তোমরা এগুলো ক্যালকুলেটরও করে নিতে পারবে। ওকে, তাহলে হচ্ছে আসো আমরা এখন এখানে কি করব, এই যে খরচটা আমাদেরকে কি করা হয়, সর্বপ্রথমেই মাসের শুরুতে বা একটা নির্দিষ্ট সময়ের শুরুতে আমাদের প্রধান ক্যাশিয়ার তার সহকারী ক্যাশিয়ারকে বা খুচরা ক্যাশিয়ারকে 350 টাকা প্রদান করেছে। এখন সে 350 টাকার ভিতরে পুরা মাসে খরচ করছে কত, 189 টাকা। ঠিক আছে, এখন অগ্রদত্ত পদ্ধতিতে হচ্ছে এই যে 189 টাকা সে খরচ করেছে, এই টাকাটা আবার পরবর্তীতে মাসের শেষে তোমার কার কাছ থেকে, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নিবে। অর্থাৎ এই অগ্রদত্ত পদ্ধতিতে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট হিসাবকালের শুরুতে যে টাকাটা থাকবে, পরবর্তী হিসাবকালের শুরুতে ওই টাকাটাই তোমার আবার শুরুতেই দেখাইতে হবে। অর্থাৎ
যে টাকাটা খরচ হয়ে গেছে ওই খরচটাই তোমার ওই মাসের মধ্যেই অর্থাৎ শেষে তোমার কি করতে হবে, তোমার প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে গ্রহণ করতে হবে। এবং গ্রহণ করার পরে পরবর্তী আবার এই যে এখানে হচ্ছে জুলাই মাস, অগস্ট মাস শুরু হওয়ার ক্ষেত্রে আবারও যেন ওই 350 টাকা, মানে যেটা প্রথম দিছে ওই 350 টাকায় যেন তার হাতে থাকে, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে সে কি করছে, খরচ করছে হচ্ছে 189 টাকা। তাহলে সে এই 189 টাকা খরচ করছে, মাসের শেষে সে কি করবে, এই 189 টাকা সে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে গ্রহণ করবে। তাহলে সেটা হচ্ছে এই জুলাই 31 হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব দেয়া সে কি করবে, 31শে জুলাই সে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে এই 189 টাকা গ্রহণ করবে। ওকে, বুঝছো, এই নগদান হিসাবে 189 টাকা গ্রহণ করলো। এখন তুমি যোগ নামাও। এখন হচ্ছে তুমি ঠিক এইটাতে এবং এইখানে তুমি কি করবা, টান দিবা। এখন দেখো, এখন এটা তুমি যোগ করে দাও, এখানে কত টাকা হবে, এই দুইটা যোগ করো, প্রাপ্তির কলামটা 9 টাকা, আর হচ্ছে 8 আর 5 হচ্ছে 13, 3, আর হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 3 হচ্ছে 5। এই 539 টাকা তোমার কি এখানে প্রাপ্তি ঘটছে। এই 539 টাকা তোমার এখানে লিখতে হবে। এটাও তুমি টেনে দিয়ে আমরা অ্যাকাউন্ট বন্ধ করে দিছি 539টা। তাহলে এখানে তোমার কত গ্যাপ থাকতে পারে, আমরা এখানে যেটা এটাতে মিলানোর জন্য যেটা করব সেটাকে আমরা কি বলি, ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি এটা হচ্ছে 31 তারিখ। তাহলে ব্যালেন্স সিডি কত হবে তোমার, দেখো এই 539 টাকা থেকে 189 টাকা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ব্যালেন্স সিডি। অর্থাৎ 539 টাকা থেকে 189 টাকা বাদ দেওয়ার পরে থাকবে 350 টাকা। 350 টাকা হচ্ছে আমাদের পরবর্তীতে কি হবে, পরবর্তী মাসের শুরুতে এটা আমাদের ব্যালেন্স বিডি হয়ে যাবে। তাহলে এখানে লিখলাম আমরা এই আগস্ট 1 তারিখ ব্যালেন্স এই বিডি। তোমার এই ব্যালেন্স বিডি কত আসবে, এই যে 350 টাকা। তাহলে অগ্রদত্ত পদ্ধতিতে দেখো তার হাতে কত রয়ে গেল, আবারও মাসের শুরুতে ব্যালেন্স বিডি 350 টাকায় রয়ে গেছে। এটি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে আমাদের খুচরা নগদান বইয়ের নমুনা। আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে আজকের ক্লাসটাতে বুঝিয়েছি। আর এখানে তোমার প্রত্যেকটা খুচরা নগদান তোমার খতিয়ান পৃষ্ঠতে ট্রান্সফার করতে হবে। এখানে লিখে দিচ্ছি খতিয়ান পৃষ্ঠ, খতিয়ান পৃষ্ঠ, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে আমরা অন্য একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবা, বাসাতে থাকবা এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো করবে। থ্যাংক ইউ।